হ্যালো ভিউয়ার্স, আমি প্রদীপ দাস আছি আপনাদের সাথে কানাডা থেকে। আজকে আমরা আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা, সরকার এবং নির্বাচন নিয়ে কথা বলবো। আমেরিকার 2020 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচন সমাগত। আপনারা সবাই অধীর আগ্রহ উৎসুক হয়ে আছেন রেজাল্ট কী হবে, ট্রাম্প ভার্সেস বাইডেন। কিন্তু আমরা জানি না আমেরিকার নির্বাচনটা পুঙ্খানুপুঙ্খ যে পদ্ধতিতে নির্বাচনটা হয় সেটা অনেকেই আমরা জানি না। এখানকার রাষ্ট্র ব্যবস্থাটাও আমরা জানি না। অথচ আমেরিকা এই বিশ্বে একটি অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী দেশ। এই শিক্ষা দীক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে, অর্থবিত্তে, শক্তি সামর্থ্যে, শান্তিতে, যুদ্ধে, মানে আমেরিকার আমাদের জীবনের এবং এই পৃথিবীর প্রত্যেকটা স্তরে স্তরে আমেরিকার প্রভাব বিদ্যমান। আজকে আমেরিকা যদি না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা, পৃথিবীর উন্নয়ন, পৃথিবী কেমন হতো সেটা আমরা ভাবতে পারি না, তাই না? কারণ আমাদের যা কিছু বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের অর্জনগুলি, এগুলির অধিকাংশই আমেরিকার উৎপত্তি, আমেরিকার অবদান। এবং ব্যবসা বাণিজ্যের যেই প্রসার, সারা বিশ্ব যে একটা সুন্দর লাইফস্টাইল ঊর্ধ্বগতি, সেগুলি কিন্তু এই আমেরিকার কারণেই সম্ভব হয়েছে, আমেরিকার নেতৃত্বেই হয়েছে। সো আমেরিকার নির্বাচন নিয়ে আমাদের সেই আকাঙ্ক্ষা, সেই চিন্তাভাবনা, চেতনা থাকাই স্বাভাবিক। তো আসুন আমরা এই আমেরিকার নির্বাচন সম্পর্কে জানি, আমেরিকার সরকার ব্যবস্থা সম্পর্কে জানি। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি মাঝে মধ্যেই নিয়মিত ভিডিও দেই। এগুলি যাতে আপনারা সময় মতো পেয়ে যান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। দর্শক, এই সিস্টেমটা, নির্বাচন এবং সরকার ব্যবস্থাটাকে আপনাকে বুঝতে হলে আপনাকে এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে, না টেনে। কারণ একটি আরেকটির সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন সরকার ব্যবস্থা, সেরকম নির্বাচন ব্যবস্থা এবং রাজ্যের ভূমিকা, এই প্রত্যেকটা পার্টস ইজ কানেক্টেড। সো আপনাকে অবশ্যই এই ভিডিওটি পুরাটাই দেখতে হবে যদি এই জিনিসটা আপনাকে বুঝতে হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ অনেকগুলি রাষ্ট্রের সম্মিলনে এইটি একটি যুক্ত রাষ্ট্র, ইউনাইটেড স্টেটস। তো এইখানে 50টা স্টেটস আছে। 50টা স্টেটস একসাথে হয়ে এই যুক্তরাষ্ট্র হয়েছে। কিন্তু এই 50টা স্টেটস কিন্তু আমেরিকার শুরুতেই ছিল না। আমেরিকা শুরু হয়েছিল 13টা স্টেটস নিয়ে, তারপরে ধীরে ধীরে অন্যান্য স্টেটসগুলি আসছে একসাথে। তো এই স্টেটগুলি কাউকেই জোর করে আনা হয় নাই। যেমন আপনার ক্যালিফোর্নিয়াকে কিনে আনা হয়েছে মেক্সিকো থেকে, লুইজিয়ানাকে কিনে নেওয়া হয়েছে ফ্রান্সের কাছ থেকে, আলাস্কাকে কিনে নেওয়া হয়েছে আপনার রাশিয়ার কাছ থেকে। এইভাবেই এবং অনেক স্টেট একসাথে যুক্ত হয়েছে তাদের মিউচুয়াল ইন্টারেস্টের কারণে। কিন্তু কাউকেই, কোনো স্টেটকেই এইখানে জোর করে ঢুকানো হয়নি। তো এই 50টা স্টেটের মধ্যে 48টা হয়েছে আমেরিকার মূল ভূখণ্ডে, আর 2টা স্টেট হয়েছে আপনার বাইরে। একটা হয়েছে হাওয়াই, একটা হয়েছে আলাস্কা। তো এই 50টা এই আরও কিছু টেরিটরি আছে আমেরিকার, যেমন পোর্টোরিকো আছে, তারপরে গোয়াম আছে, তারপরে আপনার মার্শাল আইল্যান্ড আছে। তো গোয়াম এবং পোর্টোরিকো তারা নিজেরাও হইতে চায়, আমেরিকায় যুক্ত হইতে চায়। কিন্তু এই যুক্ত হওয়ার জন্য আমেরিকার কংগ্রেসে পাশ করতে হবে, তারপরে সেটা বিভিন্ন স্টেটে যাইতে হবে। এবং এই স্টেটের 70%, 66% স্টেট যদি অ্যাগ্রি করে তাহলে একটা স্টেটকে গ্রহণ করা হয়। এবং তারা দেখে যে ওই স্টেটসের কী, আপনার অবকাঠামো, অর্থ, সামাজিক ব্যবস্থা, এই জিনিসগুলি বিবেচনা করেই তারা স্টেটকে একটা নতুন স্টেট গ্রহণ করা হয়। সুতরাং আজকে আমেরিকাতে 50টা স্টেট আছে। এই 50টা স্টেট যে আজীবনই থাকবে, বা কেউ যদি বেরোয় যেতে চায় তারাও বেরোয় যেতে পারবে, আবার নতুন করে যুক্তও হইতে পারে। সো এই ব্যাপারে আর যাচ্ছি না। তবে আমেরিকার এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সরকার, বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা আছে। যেমন এই প্রত্যেকটা সবগুলি স্টেটের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য একটি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আছে। সেই কেন্দ্রীয় সরকারের ব্যবস্থার 3টা ব্রাঞ্চ আছে।
একটা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটার প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী, প্রেসিডেন্ট হচ্ছে টপ। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি ব্রাঞ্চ, যেখানে হচ্ছে কোর্টগুলি, হ্যাঁ, এবং সেইখানে এই আপনার সুপ্রিম কোর্ট হচ্ছে চিফ আর কি। তারপরে আরেকটা হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ, যেখানে লোয়ার হাউস এবং আপার হাউস দুইটা এই চেম্বার আছে। লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যেই তাদের মেম্বারদেরকে বলা হয় কংগ্রেসম্যান। আর আপার হাউসের নাম হয়েছে সিনেট, তাদেরকে সিনেটর বলা হয়। এবং এই দুইটা মিলা হয়েছে একটা, সেটা হয়েছে লেজিসলেটিভ ব্রাঞ্চ। আবার রাজ্য পর্যায়েও আমেরিকান সরকার আছে, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা রাজ্যই এক একটা স্বাধীন রাষ্ট্র। আমেরিকার প্রত্যেকটা রাজ্যই এক একটা স্বাধীন রাষ্ট্র। সেই রাজ্যের গভর্নর প্রধান, তারপর ওইখানে আছে অ্যাসেম্বলি আছে, সিনেট আছে রাজ্যে, তারা তাদের নিজস্ব করে বাজেট পাস করে, পুলিশ প্রশাসন, মেডিকেয়ার, শিক্ষা ব্যবস্থা, এগুলি একটা স্বাধীন রাষ্ট্র যা করার দরকার। হ্যাঁ, কিন্তু আজকে আমাদের বিষয়বস্তু, যেহেতু আমরা একটা এই আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের সামনে যে এই ভিডিওটা করতেছি, এবং আমরা কেন্দ্রীয় সরকার নিয়েই কথা বলবো, এবং এই কেন্দ্রীয় সরকারের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতিনিধি সিনেটর এবং কংগ্রেসম্যানরা। প্রত্যেকটা স্টেট থেকে দুইজন সিনেটর থাকবে, সেটা যত ছোট বা যত বড় স্টেটই হোক না কেন, দুইজন সিনেটর থাকবে। আর কংগ্রেসম্যান, জনসংখ্যার অনুপাতে কংগ্রেসম্যান থাকবে। যেমন আমেরিকান কংগ্রেসে 435টা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর কি, লোয়ার হাউসে 435টা সিট আছে। সেই 435টা সিট সারা আমেরিকার সবগুলি স্টেটের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে দেওয়া, এবং বর্তমানে প্রায় 8 লক্ষ মানুষের জন্য একজন করে কংগ্রেসম্যান আছে। এই হলো 435টা কংগ্রেসম্যান। কিন্তু কথা হলো, যেই স্টেটে এই 8 লক্ষ লোক নাই, যেমন রোড আইল্যান্ড, তারপরে আপনার মন্টানা, ওয়াইওমিং, এই কিছু কিছু স্টেটে আপনার এই এত মানুষ নাই, ইভেন আলাস্কা। তো সেই সব স্টেটে কতজন, তাহলে কি কংগ্রেসম্যান ওইখানে থাকবে না? কিন্তু নিয়ম হয়েছে কনস্টিটিউশনে যে কংগ্রেসম্যান মাস্ট, প্রত্যেকটা স্টেট থেকে মিনিমাম একজন করে কংগ্রেসম্যান থাকতে হবে। সুতরাং যেই স্টেটের মানুষ যদি 25,000 হয়, এবং সেটা যদি একটা স্টেট হয়, তাহলে সেইখানকার কংগ্রেসম্যান থাকবে একটা। আবার ক্যালিফোর্নিয়াতে এত বেশি মানুষ, হ্যাঁ, সবচাইতে বড় স্টেট, এই জন্য তাদের কংগ্রেশনাল সিট হয়েছে 55টা। তো এই 55টা সিট তাদের আছে। নিউ ইয়র্কের আছে এখন বোধহয় 26টা। তো আমরা যখন আমেরিকায় এসেছিলাম 90 সালে, তখন নিউ ইয়র্কের এই কংগ্রেশনাল সিট ছিল 32টা। এই 6 বছরে নিউ ইয়র্ক 6টা কংগ্রেশনাল সিট হারিয়েছে। কেন হারিয়েছে? কারণ নিউ ইয়র্ক স্টেট থেকে লোকজন অন্য কোথাও চলে গেছে। এবং যেমন ফ্লোরিডার সিট ছিল 22টা, এখন সম্ভবত ফ্লোরিডার সিট আছে 30-32টা। তো এইভাবেই এই কংগ্রেস এক স্টেট থেকে আরেক স্টেটে কংগ্রেশনাল সিটগুলি বেড়ে যাচ্ছে। কিন্তু সব জায়গায়, সব স্টেটের কনস্ট্যান্ট সিনেটর হয়েছে 2টা থাকতেই হবে। এইটা কেন করা হয়েছে? কারণ হলো, যখন আমেরিকাকে যুক্ত করা হয়, যুক্তরাষ্ট্র পদ্ধতিতে আমেরিকা আসে, তখন ছোট ছোট স্টেটগুলি আসতে চায় নাই। তারা বলছে যে আমরা যদি এই স্টেটে যুক্তরাষ্ট্রে যোগ দেই, তাহলে বড় রাষ্ট্রগুলির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না, কারণ আমাদের রিপ্রেজেন্টেশন কম থাকবে। কারণ তারা বলছে যে স্টেট যত বড়ই হোক না কেন, তাদের 2টা সিনেটর থাকবে, আর স্টেট যত ছোটই থাকুক না কেন, তাদেরও 2টা সিনেটর থাকবে। তখন আবার বড় স্টেটগুলি বাইকে যাবে যে আমরা কেন যাব, তাহলে ছোট স্টেটের ক্ষমতা যদি আমাদের সমানই হয়, তাহলে আমরা ছোট স্টেটের সাথে যাব কেন? তখন বলল যে না, 10 বছর পর পর আদমশুমারি অনুযায়ী, সেন্সাস অনুযায়ী, যেই স্টেটের যত লোক সংখ্যা হবে, সেই স্টেটের লোক সংখ্যা অনুযায়ী কংগ্রেশনাল সিট বাড়বে
বা কমবে, কিন্তু কমপক্ষে একটা কংগ্রেশনাল সিট থাকবেই। তো সেইভাবে, এবং আপনারা দেখছেন যে কি সুন্দর একটা ব্যালেন্স করে তারা এইগুলি এই ঠিক করেছে। সুতরাং মিনিমাম মানে ডেলিগেশন এক একটা স্টেট থেকে কেন্দ্রে 3 জন, কারণ আপনার 2 জন সিনেটর আছে আর একজন, যেটা মিনিমাম স্টেটে অত্যন্ত অল্প লোক সংখ্যার যে স্টেটটা, সেই স্টেট থেকে একটা কংগ্রেসম্যান, সুতরাং মিনিমাম 3 জন আছে। তো এই হচ্ছে আর টেরিটরি থেকে, যেমন ওয়াশিংটন ডিসি, এটা একটা ফেডারেল একটা ওই এলাকা, এইখানে তো জনগণ আছে, তারা ভোট দেয়, কিন্তু তাদের তো কোনো রিপ্রেজেন্টেশন নাই, তারা সরকারের সিদ্ধান্ত নিতে পারে না। সুতরাং সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে দে উইল বি এ অবজারভার ইন দি কংগ্রেস, এবং তাদেরকে একটা স্টেটের মর্যাদা দেওয়া হয়, বা ইট ইজ নট এ স্টেট। হ্যাঁ, ওইখানে 3টা এই অবজারভার দেওয়া থাকে, একটা কংগ্রেসের জন্য, 2টা সিনেটের জন্য, এইভাবে মিলাইয়া 3টা অবজারভার আছে। তো পোর্টোরিকোর অবজারভার আছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি রিপ্রেজেন্টেটিভ বিকজ ইট ইজ নট এ স্টেট। সেরকম গোয়ামও এরকম ওদের টেরিটরি যেই সব জায়গায় আছে, তো সেই জিনিসগুলি এইভাবেই পরিচালিত হচ্ছে। এখন কংগ্রেসম্যান প্রতি 2 বছর পর পর নির্বাচিত হয়। প্রত্যেকটা কংগ্রেসম্যান মেয়াদ হয়েছে 2 ইয়ার্স। এভরি 2 ইয়ার্স তারা লোকাল ইলেকশনে যাবে, এবং তারা এই ভোটের মাধ্যমে জিতে এসে যেই দল ক্ষমতায় যায়, মানে দেখবেন যে এক সময় সিনেটে এক দল সংখ্যাগরিষ্ঠ, অন্য দল কংগ্রেসে, মানে সেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে, এইরকম বহু ঘটনা, মানে প্রায়ই এইটাই নর্মাল। হ্যাঁ, তো এবং খুব কংগ্রেসের যেই 2 বছর পরে পরে নির্বাচন হয়, আর সিনেটে হয় 6 বছর পরে পরে। সিনেটরদের মেয়াদ হইল 6 ইয়ার্স, প্রেসিডেন্টের মেয়াদ হয়েছে 4 ইয়ার্স, এবং কংগ্রেসম্যানদের মেয়াদ হয়েছে 2 ইয়ার্স। এই আরেকটা জিনিস হলো, তো আমরা এই মেয়াদগুলি বুঝলাম। আর জাজদের মেয়াদ হয়েছে লাইফ টাইম। জাজ যারা আছে, সুপ্রিম কোর্ট, ফেডারেল কোর্ট, অ্যাপিল কোর্ট, মানে লোয়ার ডিস্ট্রিক্ট কোর্ট, সবগুলিতে তাদের মেয়াদ হয়েছে লাইফ টাইম অ্যাপয়েন্টমেন্ট। এবং প্রেসিডেন্ট জাজদেরকে নমিনেশন দেয়, কিন্তু সেই নমিনেশনটা পাস হইতে হবে সিনেটে। তো এটাকে বলে অ্যাডভাইস অ্যান্ড কনসেন্ট, মানে প্রেসিডেন্ট করবে, অ্যাডভাইস করবে, প্রেসিডেন্ট তাদেরকে নমিনেট করবে, এবং সেটা সিনেটে গেলে সিনেটররা কনসেন্ট দেবে, তাকে রিজেক্ট করবে অথবা তাকে অ্যাপ্রুভ করবে। এইভাবেই সরকারটি তৈরি হচ্ছে আমেরিকাতে। এখন আসি কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এবং এটা একটা বিশাল দীর্ঘমেয়াদী, ভেরি কমপ্লেক্স অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ একটা প্রক্রিয়া। এবং এই প্রেসিডেন্ট নির্বাচনটা প্রেসিডেন্টের নির্বাচনী প্রক্রিয়াটা নির্বাচনের প্রায় 2 বছর আগে থেকে শুরু হয়। আপনার প্রাইমারি হয়, প্রাইমারিতে 2 দলেরই, মানে 2 দল বা যে কোনো দলেরই, তারা তাদের নিজস্ব নিজ দলের নমিনেশনের জন্য তারা শুরু করে তাদের ক্যান্ডিডেসি, এক্সপ্লোরেটরি কমিটি, ফান্ড রেজিং, তারপরে মানুষের সাথে গণসংযোগ, তারপরে আস্তে আস্তে বছর দেড়েকের মধ্যে তারা নিজের একটা স্ট্রাকচার তৈরি করে, একটা অর্গানাইজেশন বিল্ড করে। এগুলি করার পরে নির্বাচনের বছরের শুরুতেই তারা প্রথম প্রাইমারিতে যায়, ককাসে যায়, ওই সব জায়গা থেকে প্রাইমারি, ককাস এবং নিজ দলের লোকজন তারা ভোট দিয়ে তাদেরকে নমিনেট করার পরে তারা একটা কনভেনশন হয়। সেই কনভেনশনের নমিনেশনের পরে 2 দল মুখোমুখি ক্যাম্পেইনে নামে, এবং সেইটাই হয়েছে বেসিকলি সেই জিনিসটা হয় আগস্ট বা সেপ্টেম্বরের শুরুতে, আগস্টেই হয়, জুলাই এবং আগস্টের মাঝে ওই কনভেনশনগুলি হয়ে যায়। তখন ওই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত পুরোদমে ইলেকশন হয়। কিন্তু সেই আগস্টে পৌঁছতে একটা ক্যান্ডিডেট থেকে অন্তত 1.5 বছর আরও রাস্তায় থাকতে হয় এই নির্বাচনী প্রক্রিয়ার কারণে, নির্বাচনে তাদের বিভিন্ন ধাপ পেরিয়ে আসতে। তো আমরা সেই পর্যায়ে যাব, সেগুলি নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে আপনার একটা ভিডিও দেখে নিন। Every 4 years, Americans who are 18 or older have a big responsibility. Our votes decide who becomes the President of the United States.
Unfortunately, the U.S. election system isn't that simple. This is electing a U.S. president in plain English. Lots of people dream of becoming President of the United States. But to officially run for office, a person needs to meet 3 basic requirements established by the U.S. Constitution. A presidential candidate must be a natural-born citizen, at least 35 years old, and a U.S. resident for at least 14 years. People with similar ideas usually belong to the same political party. The 2 main parties in the U.S. are Republican and Democrat. Many people want to be president. They campaign around the country and compete to try to win their party's nomination. In caucuses, party members meet, discuss, and vote for who they think would be the best party candidate. In primaries, party members vote in a state election for the candidate they want to represent them in the general election. After the primaries and caucuses, each major party, Democrat and Republican, holds a national convention to select a presidential nominee. The party's presidential nominee announces his or her choice for vice president. The presidential candidates campaign throughout the country to win the support of the general population. On Election Day, people in every state cast their vote. When people cast their vote, they are actually voting for a group of people called electors. The number of electors each state gets is equal to its total number of senators and representatives in Congress. A total of 538 electors form the Electoral College. Each elector casts 1 vote following the general election. The candidate who gets 270 votes or more wins. The newly elected president and vice president are then inaugurated on January 20th. তো যাই হোক, আপনারা দেখলেন যে আমেরিকার প্রেসিডেন্ট হইতে হলে আপনাকে 3টা শর্ত অবশ্যই পালন করতে হবে। সেটা হলো ইউ হ্যাভ টু বি এ ন্যাচারাল বর্ন সিটিজেন। আপনাকে অন্তত 35 বছর বয়সের হইতে হবে এবং কমপক্ষে 14 বছর আমেরিকায় থাকতে হবে। তাহলে আমরা 35 বছরের বয়স বুঝলাম, 14 বছর আমেরিকায় থাকতে হবে সেটাও বুঝলাম, কিন্তু ন্যাচারাল বর্ন সিটিজেন মানে কি? ন্যাচারাল বর্ন সিটিজেন মানে হলো জন্মের সময় আপনি আমেরিকার নাগরিক, জন্মসূত্রে আপনি আমেরিকার নাগরিক এবং আপনাকে আমেরিকায় জন্ম হইতে হবে, আমেরিকার মাটিতে। আমেরিকার এখন আপনারা জানেন যে 2008 সালের যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল ওবামা এবং ম্যাককেইন, তো ওবামাকে বলছে যে সে আমেরিকান সিটিজেন না, অথচ তার হাওয়াইতে জন্ম, কিন্তু এটা রেসিস্টরা আর কি, যে সে আফ্রিকাতে জন্ম, ওইটার কোনো বেশি ছিল না। কিন্তু ম্যাককেইনের জন্ম হয়েছিল পানামাতে। তো পানামাতে জন্ম হইয়া তাহলে সে কী করে ন্যাচারাল বর্ন সিটিজেন হয়? কারণ হলো আপনি পানামাতে ম্যাককেইনের বাবা ছিল একজন নেভির একজন অ্যাডমিরাল এবং সেই একটা নেভি শিপে তার জন্ম হয়েছিল। তো আপনার যদি কোনো এই আমেরিকান বাবা মায়ের সন্তান, মানে সেটা মানে জন্মসূত্রে আমেরিকান হইতে হলে তো হয় আপনাকে আমেরিকার মাটিতে জন্ম হইতে হবে, অথবা আপনার আমেরিকান বাবা মায়ের গর্ভে আপনার জন্ম হইতে হবে এবং সেটা আমেরিকার কোনো ইন্টারেস্টে আর কি, আমেরিকার কোনো কলোনি, টেরিটরি, কোনো স্থাপনা এগুলিতে। তা আপনি যদি আমেরিকান কোনো এম্বাসিতে আপনার জন্ম হয় তাহলে ইউ আর এ ন্যাচারাল বর্ন সিটিজেন। আপনি যদি আমেরিকার শিপে জন্ম হয় আপনি আমেরিকান ন্যাচারাল বর্ন সিটিজেন। আপনি যদি টেরিটরিতে জন্ম হয়, সো ইফ ইউ আর, আপনি যদি বাংলাদেশের মতো একটা দেশে আমেরিকান সার্ভিসের জন্য যান, কোনো আমেরিকানরা যে ওইখানে যদি কাজ করে, তাহলে তাদের বাচ্চা কাচ্চারা যেহেতু দে আর ইন দি মানে ন্যাশনাল সার্ভিস আর কি, আমেরিকার
সরকারি সার্ভিসে ছিল, সুতরাং তাদেরকে আমেরিকান সিটিজেন হিসাবে, সেই বাচ্চাদেরকে আমেরিকান সিটিজেন হিসাবে গণ্য করা হবে, মানে ন্যাচারাল বর্ন, এবং তাদেরকে প্রেসিডেন্ট হইতে কোনো বাধা থাকবে না, সেই হলো ন্যাচারাল বর্ন সিটিজেন। তো এইবার আসি আমরা এই ইলেকটোরাল পদ্ধতিটা কিভাবে আমরা ইলেকশন নিয়ে অনেক কথাবার্তা শুনি। অনেকে বলে যে ও আমেরিকায় তো জনগণ প্রেসিডেন্টকে ভোট দেয় না, এইখানে একটা ইলেকটোরাল সিস্টেম আছে, এই আছে সেই আছে, মানে জিনিসগুলি হাফ ট্রুথ। ওকে, বিকজ জনগণের ভোট ছাড়া কোনো কিছুই হবে না। এভরি সিঙ্গেল, আমেরিকা হইছে দিস ইজ দি ওয়ান অফ দি লার্জেস্ট ডেমোক্রেসি, ইন্ডিয়ার পরেই লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এত এই ডেমোক্রেসিটা এত স্বচ্ছ, আপনারা জটিল মনে করবেন, অনেকেই জটিল মনে করে, বাট এত স্বচ্ছ, এত রেসপন্সিভ যে আপনি যদি জিনিসটাকে বোঝেন পুরাটা, তাহলে বুঝতে পারবেন ও মাই গড, মানে এত সুন্দর সিস্টেম তারা কিভাবে তৈরি করছে। আসুন আমরা এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেমটার উপর এখন ফোকাস করি, এবং ইলেকটোরাল পদ্ধতিটা আসলে কি। আমরা যেইভাবে বলি যে জনগণের ভোট না, এগুলি তো মানুষে অন্যরা ভোট দেয়, দিস ইজ নট সো। লেট আস ডিসকাস, এবং আপনারা তখন বুঝতে পারবেন যে ইলেকটোরাল সিস্টেমটা কি। আসলে ওয়ান স্ট্রোকে বলে দেওয়া যাবে না ইলেকটোরাল সিস্টেম একটা পরোক্ষ নির্বাচন ব্যবস্থা। আমি বলবো এটা প্রত্যক্ষ, এবং দিস ইজ দ্য বেস্ট ডেমোক্রেসি। তা আপনারা দেখুন এই জিনিসগুলি, তারপরে আমরা কথা বলি। যাই হোক, এই ইলেকটোরাল কলেজ নিয়ে আলোচনার আগে আমি পুরো সিস্টেমটা, ইলেকশন সিস্টেমটা আপনাদেরকে একটু বুঝাইতে চাচ্ছি আবার, একটা ডায়াগ্রামের মাধ্যমে। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউএস কনস্টিটিউশনসে আছে যে প্রেসিডেন্টের রিকোয়ারমেন্টগুলি কী কী। আপনাকে সিটিজেন হইতে হবে, ন্যাচারাল বর্ন সিটিজেন, তারপরে আপনাকে হইতে হবে 35 বছর বয়স, তারপরে আপনার 14 বছর আমেরিকায় থাকতে হবে। তখন আপনি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবেন। তখন আপনি ক্যান্ডিডেট ঘোষণা করলে আপনাকে একটা প্রাইমারিতে এবং ককাসে যাইতে হবে নিজ নিজ দলের। আপনারা এইখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে ব্লু এবং রেডের মধ্যে এই দেশে সচরাচর দুইটি বড় পার্টি, একটা হচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্রেট। রিপাবলিকান পার্টি হচ্ছে রেড এবং হাতিমার্কা, আর ডেমোক্রেটিক পার্টি হচ্ছে ব্লু এবং ডঙ্কি, মানে ওই কী বলে এটাকে, ছাগল বা এই জাতীয় কিছু আর কি। তো ওই মার্কা। তো আপনারা দেখবেন যে এইখানে তারা নিজ নিজ দলের পার্টি করিয়া তারপরে ন্যাশনাল কনভেনশনে আসে, মানে বিভিন্ন ককাস এবং প্রিসিংক্ট মিটিং শেষে, থানা পর্যায়ে মিটিং শেষে তারা ন্যাশনাল কনভেনশনে আসে। ন্যাশনাল কনভেনশন শেষ হইলে তারপরে তারা নমিনেশন অ্যাকসেপ্ট করে, ওইখানে ভাইস প্রেসিডেন্টও নমিনেশন দেওয়া হয়। তারপরে তারা টিম হিসাবে নামে একজন আরেকজনের, একদল আরেক দলের বিপক্ষে। এরপরে জেনারেল ইলেকশন হয়। জেনারেল ইলেকশনের পরে যেই স্টেট জিতছে ওই অনুযায়ী তারা তখন ইলেকটোরাল কলেজের ভোটগুলি গণনা হয়। ইলেকটোরাল কলেজ ইজ নাথিং বাট এ কনসেপ্ট, যে ওই সবগুলি স্টেট মিলাই একটি ইলেকটোরাল কলেজ। এই সবগুলি স্টেট মিলিয়ে তারা যেইখানে যত ভোট পায় সেই ভোটগুলি তারপরে টালি করে, এবং এই 538 ইলেকটোরাল কলেজ ভোট আছে। এই 538 ইলেকটোরাল কলেজ ভোটগুলি হয়েছে এই 50টা স্টেটের মধ্যে করা। তার মধ্যে আপনারা জানেন যে প্রত্যেকটা সিনেটরের জন্য একটা করে ইলেকটোরাল ভোট। তার মানে আমেরিকাতে 100 সিনেটর আছে, সুতরাং 100 ভোট। তারপরে 435টা কংগ্রেসম্যান আছে, সেই 435টা কংগ্রেসম্যানের হইল 435টা ভোট, মানে কংগ্রেসম্যানদের ভোট না, কিন্তু কংগ্রেশনাল এলাকার জন্য একটা ভোট আর কি। ওই এলাকা, আমি সেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সিনেটের জন্য যেহেতু আছে তো এই 2টা করে কংগ্রেস এই ইলেকটোরাল ভোট, আর প্রত্যেকটা কংগ্রেশনাল এলাকার জন্য একটা করে ভোট। সেটা হলো আপনার 435টা। তাহলে 435টা কংগ্রেস এবং সিনেটের 100, তাহলে হয় 535টা। কিন্তু আমেরিকান ইলেকটোরাল কলেজে ভোট আছে 538টা, তাহলে সে 538টা, তাহলে আর 3টা ভোট কোত্থেকে আসলো, তাই না? কারণ আপনি আমেরিকার প্রেসিডেন্ট হইতে হলে আপনাকে 270টা ইলেকটোরাল ভোট লাগবে। তার মানে 538টার অর্ধেক থেকে একটা বেশি, তাই তো? সো আপনি যদি অর্ধেক হয়, 538টার অর্ধেক হইলে হয়
269, তাই না? 269 যদি দুইজনেই পায় 538, মানে তাহলে 538 হয়, তাহলে তো কেউ প্রেসিডেন্ট হইতে পারবে না। সুতরাং একটা বেশি হইতে হবে। সুতরাং একজনে পাইতে হবে 270টা, আর একজনে 268টা, তাই না? তো 270টা ভোট আপনাকে পাইতেই হবে। তো আমি যেটা বলতেছিলাম যে 535টা ইলেকট্রাল ভোটের মধ্যে 538টা ভোটের মধ্যে আমরা পাইলাম 100 হয়েছে সিনেটে, 435টা হলো কংগ্রেসে, এই হলো 535টা। তাহলে বাকি 3টা কোত্থেকে আসলো? বাকি 3টা হলো ওয়াশিংটন ডিসি থেকে। ওয়াশিংটন ডিসি কোনো স্টেট না, কিন্তু তাকে একটা স্টেটের মর্যাদা দেওয়া হয়। মানে যদিও দে ডোন্ট হ্যাভ এনি কংগ্রেসম্যান, এনি সিনেটর, এই জন্য কিন্তু ওই ক্ষেত্রে, কারণ এরাও তো আমেরিকান সিটিজেন এবং ন্যাচারাল বর্ন, বাই বর্ন সিটিজেন। এদের তো তাদের একটা ফাইট ছিল যে এই ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, তার মানে তারা ট্যাক্স দেয়, সবই দেয়, কিন্তু তাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। এটা তো হইতে পারে না। তো এই জন্য তাদেরকে 3টা সিট তাদের জন্য আছে। একটা হচ্ছে একটা হলো কংগ্রেসে, যেহেতু এইখানে এত বেশি নাই যে 2টা কংগ্রেশনাল সিট দেওয়ার মতো, কিন্তু আবার যেহেতু একটা স্টেটের মর্যাদা পায়, সেহেতু 2টা সিনেটের সিট থাকতে হবে। সুতরাং এই 3টা, সো 435 + 3, এই হলো 538 ইলেকটোরাল কলেজ, মানে সিট। তাহলে আসুন আমরা আরও ডিপে যাই, ইলেকটোরাল কলেজগুলি কীভাবে, মানে এবং ওই অতীতের রেজাল্টগুলি একটু পর্যালোচনা করি। কারণ আপনারা দেখবেন যে আমেরিকার এই কোনো ইলেকশনে পরাজিত ক্যান্ডিডেট বেশি ভোট পাইছে, এটা নিয়ে অনেক ব্যঙ্গ হয়, আমেরিকার ইলেকশন চুরি করছে। বাট দ্যাটস নট ট্রু। ইলেকটোরাল এই কলেজ ইজ এ ভেরি ইফেক্টিভ, ভেরি সায়েন্টিফিক একটা সিস্টেম। আপনারা যদি ধারণা বুঝতে পারেন, চেষ্টা করেন, তাহলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে এটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এইটার গুরুত্ব যে কত, এটা আমি আপনাদেরকে বুঝাবো এবং আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এখন যেই চার্টটি দেখাচ্ছি সেটা হলো 1999 সাল থেকে 2016 সালের মধ্যে যতগুলি নির্বাচন হয়েছে এর সবগুলির একটা পপুলার ভোট, অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের একটা সমীকরণ দেওয়া হয়েছে, একটি নাম্বার দেওয়া হয়েছে। এইখানে আমি বলবো আপনাদেরকে কে কখন পাশ করেছিল। আপনারা দেখেন 1992 সালে বিল ক্লিন্টন পেয়েছিল 44.9 মিলিয়ন ভোট, অর্থাৎ 4,50,00,000 ভোট পেয়ে সে পাশ করছিল। এবং রিপাবলিকান থেকে জর্জ হারবার্ট ওয়াকার বুশ পেয়েছিল 39 মিলিয়ন, অর্থাৎ 3,91,00,000 ভোট, এবং সেটা পপুলার ভোটের সাথে ইলেকটোরাল ভোট মিলে গেছিল, কোনো অসুবিধা হয় নাই। 1996 সালে একই অবস্থা, বিল ক্লিন্টন 4,74,00,000 এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান বব ডোল 3,91,00,000 পেয়েছিল। তো এইখানে এসে দেখেন 2000 সালে ডেমোক্রেট ক্যান্ডিডেট আল গোর 5,09,99,000 ভোট পেয়েছিল, 50.9 মিলিয়ন। আর রিপাবলিকান জর্জ ওয়াকার বুশ, যেটা জুনিয়র বুশ আর কি, উনি পেয়েছিল 5,04,00,000। তার মানে আল গোর 5,09,00,000 ভোট পেয়ে, অর্থাৎ আরও তার এই জর্জ বুশের চাইতে 5 লক্ষ ভোট বেশি পেয়ে ইলেকশনে হেরেছে, তাই না? তো জর্জ বুশ ছিল ওই সময়ের প্রেসিডেন্ট, 5 লক্ষ ভোট কম পেয়ে সে পাশ করেছে। আবার 2004 সালে জর্জ বুশ কিন্তু অনেক ভোট পাইছে এবং সে আগের ইলেকশনের চাইতে 12 মিলিয়ন ভোট বেশি পাইছে। এবং ডেমোক্রেটদের ভোটও বাড়ছে 9 মিলিয়ন, কিন্তু রিপাবলিকানদের ভোট বেড়েছিল। এবং সেই সময়ে সে 30 লক্ষ ভোট বেশি পাইয়া পাশ করছিল জন কেরির এগেনস্টে, মানে রিইলেক্টেড। তারপরে আসলো ওবামা ওয়েভ 2008 সালে। তো 2008 সালে যখন ওবামা আসলো, সেইখানে ওবামা পেয়েছিল 69.5 মিলিয়ন, অর্থাৎ 6,95,00,000 মতো ভোট, 6,95,00,000 মতো ভোট। তারপরে আমাদের রিপাবলিকান জন মেককেন পেয়েছিল 5,99,00,000 ভোট। মানে ভোটের সংখ্যা
মানে আশানুরূপ আর কি, যেটা ওবামা ভোটেও বেশি পেয়েছিল এবং ইলেকটোরাল কলেজে বেশি পেয়েছিল। সো দ্যাটস ফাইন। তারপরে 2012 সালের ক্যান্ডিডেট ছিল ওবামা, সেই রমনির বিরুদ্ধে। ওবামা রিইলেক্টেড হয়েছে 6,59,00,000 ভোট পাইয়া, এবং রমনি হেরেছিল 6,09,00,000 ভোট পাইয়া। আর 2016 সালে এই যে আবার আরেকটি ব্যতিক্রমী আপনারা এইখানে দেখবেন, এইখানে হিলারি ক্লিন্টন 6,83,00,000 ভোট পেয়েছিল। না, 6,08,39,000, 6,08,39,000। আর এখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছিল 6,02,65,000। তার মানে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের চাইতে প্রায় 7.5 ভোট বেশি পাইয়া ইলেকশনে হেরেছে। তাহলে এর কারণগুলি আসুন আমরা বিশ্লেষণ করি। আপনারা এই যে একটি চার্ট দেখতে পাচ্ছেন এইখানে, এটা হলো আমেরিকার মানচিত্র, আমেরিকার ম্যাপ। আমেরিকার সবগুলি স্টেট এইখানে আছে। আপনারা দেখবেন যে যেগুলি যে মূল ভূখণ্ডে যেগুলি 48টা স্টেট, এগুলি একসাথে আছে। আর নিচে বাম পার্শ্বে লাল হয়েছে একে, অর্থাৎ আলাস্কা এবং এই হাওয়াই, HI মানে ব্লু। তো এই যে ব্লু স্টেটগুলি, এই স্টেটগুলি হিলারি ক্লিন্টন জিতেছিল, এবং তার ইলেকটোরাল কলেজের সংখ্যা ছিল 228। আর রেড স্টেটগুলি যেগুলি, সেগুলি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জিতছে সেই ইলেকশনে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে এইখানে আপনারা যে এই যে অ্যারিজোনা মানে বাম দিকে নিচে এবং ডান দিকে উপরে মিশিগান, এই দুইটা স্টেট কিন্তু পার্পল, মানে এই খুব রেড না। তার মানে এইটা যখন ম্যাপটা যখন নেওয়া হয়েছিল, এইটা তখনও ভোট গণনা শেষ হয় নাই, কিন্তু দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনা এবং মিশিগান জিতেছে। আর আপনারা একদম ডান পার্শ্বে উপরের দিকে দেখবেন একটা নিউ হ্যাম্পশায়ার NH একটা স্টেট আছে, সেই স্টেটটা এই অল্প ব্লু। তার মানে সেইটার গণনা তখনও শেষ হয় নাই যখন এই ম্যাপটা তৈরি করা হয়েছিল, ম্যাপটা রিপোর্ট করা হয়েছিল, তখন সেই স্টেটটা হিলারি ক্লিন্টন 4,000 ভোটের ব্যবধানে জিতেছিল বলে পরে সেটা ব্লু হয়ে গেছে। তো এই যে এই জিনিসগুলি এইভাবেই আপনার কাউন্ট করে দেখেন, এইখানে 272 টু উইন। কিন্তু তারা যখন দেখলো যে 279টা ভোট ওই মুহূর্ত পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেছে, তখন তাকে তারা প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে, প্রেসিডেন্ট ইলেক্ট। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প এই মিশিগান এবং অ্যারিজোনা জিতে তার টোটাল ভোটের সংখ্যা ছিল এই 322 ইলেকটোরাল ভোট। সো এই হলো আপনাদের ইলেকটোরাল। এখন আমি আরেকটু আলোচনা করব এখন শুধুমাত্র ইলেকটোরাল কলেজ নিয়ে। ইলেকটোরাল কলেজটা কোন জায়গায় কত হয়েছে, এবং আপনারা যদি এই হিসাবগুলি মিলান, এই ভোটগুলি কে রেড স্টেটে জিতছে, কে এই ব্লু স্টেটে জিতছে, এগুলি যদি আপনারা যোগ করেন তাহলে আপনারা পূর্ণাঙ্গ চিত্রটা পেয়ে যাবেন। আসেন আমরা এইবার একটু পর্যালোচনা করি ইলেকটোরাল কলেজটা নিয়ে। তো ইলেকটোরাল কলেজের আমরা বাম দিক থেকে যদি আসি, আপনি দেখবেন যে ওয়াশিংটন স্টেটের ইলেকটোরাল কলেজ হয়েছে 12টা, অর্থাৎ সেইখানে এই ওয়াশিংটন DC এবং ওয়াশিংটন স্টেট কিন্তু আলাদা। আপনারা মিস্টেকেন করবেন না, একদম নর্থ আমেরিকার নর্থ ওয়েস্ট যেই স্টেটটা, এটা হচ্ছে ওয়াশিংটন এবং কানাডার সাথে বর্ডার। তো এইখানে হচ্ছে 12টা ইলেকটোরাল কলেজ, অর্থাৎ 2টা সিনেটর, 10টা কংগ্রেসম্যান। তারপরে নিচেই আছে অরেগনের 7টা, অর্থাৎ 2টা সিনেটর, 5টা কংগ্রেসম্যান। ক্যালিফোর্নিয়াতে আছে 55টা, 55। তো এইখানে আছে এই 2টা সিনেটর, 53টা কংগ্রেসম্যান। তো এইভাবে আপনি যান, আইডাহো দেখেন, নেভাডা দেখেন, অ্যারিজোনা, ইউটা, ওয়াইওমিং, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা। এই যে দেখেন মন্টানা, ওয়াইওমিং, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, আরকানসা এবং ভারমন্ট, এই স্টেটগুলিতে কিন্তু 3টা করে ইলেকটোরাল কলেজ। কী কারণে আবার আপনাদেরকে বলেছিলাম, কিন্তু ওদের সাইজ কিন্তু আপনারা যদি দেখেন যে ওদের সাইজ, এই স্টেটগুলির সাইজ কিন্তু অনেক বড় বড়। যেমন মন্টানা প্রায় ক্যালিফোর্নিয়ার সমান, তাই না? আপনি বাট ওইখানে এই
মানুষজন কম, মানুষ হয়তো 4 লক্ষ 5 লক্ষ মানুষ মন্টানাতে। ওয়াইওমিংও অনেক বড়, আইডাহো অনেক বড়। তো এই স্টেটগুলিতে কিন্তু 3টা করে ইলেকটোরাল ভোট। তো এই 3টা ভোটের মানে হলো ওইখানে 2টা তো সিনেটর মাস্ট থাকবেই প্রত্যেকটা স্টেটে, তাহলে আরেকটা একজন কংগ্রেসম্যান আছে। তো সেইভাবেই এই ভোটগুলি, এবং এই সমস্ত ভোটগুলি এই যে এই মিডল আমেরিকা এবং রুরাল আমেরিকা এই জায়গাগুলিতেই রিপাবলিকানরা সবসময় ভালো করে, অলওয়েজ। মিডলে আপনারা যদি এর আগের যদি ম্যাপটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই একছত্রভাবে এই মাঝখান দিক দিয়া সবসময়, এটা সব প্রেসিডেন্টরাই মাঝখান দিয়ে যেতে, আর কোস্টাল এরিয়াগুলিতে মানে ইস্টে এবং ওয়েস্টে এই কয়েকটা স্টেট 10-12টা স্টেট ডেমোক্রেটরা জিততেই তারা জিতে যায়। হ্যাঁ, আর এইখানে আপনি 30টা-35টা স্টেট জিতাও আপনি জিততে পারবেন না রিপাবলিকান যদি এই ফ্লোরিডা বা টেক্সাস, এই দেখেন আপনারা এই ফ্লোরিডা একদম ডান পাশে কর্নারে পূর্ব দিকে ইস্টে, ফ্লোরিডাতে আছে 29টা ইলেকটোরাল ভোট। তারপরে এই মাঝখানে নিচে আছে টেক্সাস, এটাও রিপাবলিকানদের স্টেট। এই স্টেটগুলি যদি না জিতে তারপরে সবসময় আরেকটা স্টেট থাকে বেল ওয়েদার স্টেট, এবং এগুলিরে বলে এই সুইং স্টেট। সুইং স্টেটগুলি হলো ওহাইও, যারা নাকি রিপাবলিকানরাও ভোট দেয়, ডেমোক্র্যাটরাও ভোট দেয়। অনেক সময় ফ্লোরিডা একটা সুইং স্টেট, ওহাইও একটা সুইং স্টেট। তো এই ইলেকশনে যেমন এই পেনসিলভেনিয়া সবসময় মোটামুটি ডেমোক্র্যাটদের স্টেট ছিল, কিন্তু গত ইলেকশনে তারা রিপাবলিকান ট্রাম্পকে ভোট দিয়ে দিয়েছে। তারপরে মিশিগান, উইসকনসিন, এগুলি ডিপ ব্লু মানে ডেমোক্রেটিক স্টেট, কিন্তু ট্রাম্প জিতে গেছে। তো এইবারও যদি ট্রাম্প ওই ডেমোক্রেটের তার যেই স্টেটগুলি জিতছে সেইগুলি যদি ধরে রাখতে পারে তাহলে ট্রাম্প প্রেসিডেন্ট হবে। আর সুতরাং বাইডেন প্রেসিডেন্ট হইতে হইলে মানে বাইডেন ডেফিনেটলি জিতবে, যে এই স্টেটগুলি হিলারি ক্লিন্টন জিতছিল এইগুলি যে সে জিতবেই, নো মানে কোশ্চেন অ্যাবাউট দ্যাট। এখন ট্রাম্পের কলাম থেকে কয়টা স্টেট সে ধরে নিতে পারবে, মানে করতে পারবে। এর মধ্যে আপনার কয়েকটা স্টেট আছে যেগুলি বলে যে সুইং স্টেট, যেটা বললাম। সে ট্রাই করতেছে ফ্লোরিডাকে নিয়ে আসতে, পেনসিলভেনিয়াকে নিয়ে আসতে, মিশিগানকে নিয়ে আসতে, উইসকনসিন নিয়ে আসতে, ওহাইও নিয়ে আসতে। তো এই কয়েকটা স্টেট আনতে পারলে বাইডেন প্রেসিডেন্ট হবে। তবে এটা সত্য যে এইবার ট্রাম্প আগের মতো ভালো করবে না। গত ইলেকশনে যতগুলি স্টেট জিতেছিল সে বেশ কিছু স্টেট হারাবে, কিন্তু সেই হারানোটা সে তার ইলেকশন ডিফিটের কারণ হবে কি না আই এম নট শিওর। ইট ইজ ভেরি টাফ বিকজ অনেক সেলফ ফোর্স মানে আনফোর্সড এরর, যেটা আমরা টেনিসে বলি আর কি, যে ট্রাম্প এমন কিছু এরর করেছে যেগুলি আসলে তার করা উচিত ছিল না, এবং সেগুলি সে ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো, এই যে মানুষকে গালিগালাজ করা, টুইট করা, আজে বাজে জিনিস, এই জিনিসগুলি যদি না করে সে শুধু গভর্নিংয়ে দেশটা চালানোর কাজে মন দিত, কোনো কথাবার্তা না বলতো, তাহলে সে ডেফিনেটলি ইলেক্টেড হইতো। কিন্তু এখন অনেক মানুষই বিগড়ে গেছে, যারা নাকি মিডল অফ দ্য রোড, যারা সুইং স্টেটের লোকজন, যারা মডারেট, তারা চায় যে একটু ডিসিপ্লিনড একটা প্রেসিডেন্ট হোক একটা। তো আমি জানি না, এখন ইট ইজ এ ভেরি ক্লোজ টু কল, বাট মোস্ট প্রবাবলি বাইডেন জিতবে। আই এম নট বেটিং, কারণ ট্রাম্প অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করছে, অনেক এক্সপেকটেশনকে বিট করছে। সো ইউ নেভার নো, কারণ লাস্ট টাইমও সে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল না। তো এইবার বাইডেন যেই স্টেটগুলিতে হানা দিচ্ছে আর কি ব্যাপকভাবে, সেগুলি ট্রাম্প স্টেট, যেমন জর্জিয়াতে সে চাচ্ছে, কারণ জর্জিয়া একটা বেলওয়েদার স্টেট, ইট কুড চেঞ্জ হ্যান্ডস, যদিও এটা অনেক বছর ধরে রিপাবলিকানদের ছিল। ফ্লোরিডাতেও সে চেষ্টা করতেছে, মানে আইওয়া, যেটা এইখানে মিডল অফ দি এইখানে 4টা আছে ইলেকটোরাল ভোট আছে। তো সেই ভোটগুলি তারা মানে অন্তত 30টা যদি ভোট সে কমায় নিতে পারে, 30-35টা ট্রাম্পের কলাম থেকে, তাহলে ট্রাম্প ইলেকশনে হারবে। তো সেইটাই সে চেষ্টা করতেছে। তো এই হলো, এখন প্রশ্ন হলো যে তারা এই পপুলার ভোটে, যে সারা দেশে ইলেকশন হবে, সব ভোট গণনা হবে, যে বেশি পাবে সে প্রেসিডেন্ট হবে, যে কম পাবে সে হারবে, এটা করতে অসুবিধাটা কি, কেন করা হচ্ছে না?
তো তাতে করে কি এই যে বেশি ভোট পায় তারে চিট করা হয় না? আসলে না, এটা চিট করা হয় না। যদি এইটা না করা হয়, এই ইলেকটোরাল সিস্টেম না করা হয়, তাহলে আমেরিকাকে কিন্তু ধরে রাখা কঠিন হবে। আমেরিকাকে আপনি এই ধরেন মন্টানা, তো আপনার যদি মন্টানা 3টা সিট নিয়ে, হ্যাঁ, তো এই যদি ইলেকটোরাল বোর্ড যদি না থাকতো, ইলেকটোরাল মনে করেন ইলেকটোরাল বোর্ড গণনা করলো না, তো মন্টানার 3 লাখ 4 লাখ ভোটের জন্য তো মন্টানাতে কেউ যাইতো না, মন্টানারে কেউ ফোকাস করতো না। সেই একই অবস্থা নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, তারপরে ক্যানসাস, কলোরাডো, ইউটা, এই ছোট ছোট স্টেটগুলিকে, নিউ মেক্সিকো, এই যেই সমস্ত স্টেটে, আইওয়া, এই রোড আইল্যান্ড, কানেকটিকাট, যেই সব স্টেটে, মেইন, এইসব যেই সব স্টেটগুলিতে জনসংখ্যা কম, তাহলে তো সেই সব স্টেটে করতো না কেউ, আপনার এই নির্বাচনের জন্য যাইতো না, সেই স্টেটের কোনো দামও থাকতো না, তাই তো? আপনি যদি ক্যালিফোর্নিয়াতে যান, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, অরেগন, বাম দিক দিয়া যেই ইগুলি আছে স্টেটগুলি, এবং আপনি ওই নিউ ইয়র্কের আশেপাশে যেই স্টেটগুলি আছে, এইখানেই তো সব মানুষ। আপনার আমেরিকার 90% মানুষ বাস করে আপনার এই 8-9টা স্টেটে, তাহলে তো ওইখানে ইলেকশন করলেই তো হয়ে যায়, ছোটোখাটো স্টেটে তো যাওয়ার দরকার ছিল না। তো এই জিনিসগুলি তখন ওই ছোটো স্টেটগুলি কী করতো, আপনি যদি আপনার যদি নিউ ইয়র্কের ভোট দরকার হয়, ক্যালিফোর্নিয়ার ভোট দরকার হয়, টেক্সাসের ভোট দরকার হয়, ফ্লোরিডার ভোট দরকার হয়, এই 5-6টা স্টেটের ভোটে যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনি প্রেসিডেন্ট। তাহলে আপনি কেন অন্য জায়গায় যাবেন? এবং উভয় পক্ষের ক্যান্ডিডেটরা এইখানে যাইতো। কে এই যে হাজার হাজার মাইল একটা স্টেটে ঘুরতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লাগে 2 দিন, ওয়াই ইউ ওয়ান্ট টু গো ফর এই 1 লক্ষ 2 লক্ষ ভোট, তাই না? তো এই জন্য এইটাকে প্রিভেন্ট করার জন্য তখন সেই ক্ষেত্রে এই বড় বড় স্টেটগুলির যে গুরুত্ব থাকতো, ছোট স্টেটের কোনো গুরুত্ব থাকতো না। তখন ছোট স্টেটগুলি বলতো যে আমরা এই ইউনিয়নে থাইকা, এই ইউনাইটেড স্টেটসে আমরা কেন থাকবো, আমাদের তো লাভ নাই কোনো, বিকজ আমাদের কোনো অ্যাটেনশন নাই, আমাদের কোনো দাবি দেওয়ার, স্বাভাবিকভাবেই যদি আপনার ভোটের কোনো মূল্য না থাকে, তাহলে আপনার দাবি দেওয়ারও কোনো মূল্য নাই। তো এই সব কারণেই ইলেকটোরাল কলেজটা হয়েছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স। কারণ এই স্টেটগুলি এখন আমেরিকার সর্বত্র আপনাকে যাইতে হবে, একটা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আর কোথাও না গেলেও সুইং স্টেটগুলিতে আপনাকে যাইতে হবে ইলেকটোরাল ভোট কালেক্ট করার জন্য। তখন আগে খুঁজতো যে আমি কোন জায়গায় করব, বড় বড় শহরে খালি যাইতো ইলেকশন করতে, যেমন পোর্টল্যান্ডে যাইতো, তারপরে নিউ ইয়র্কে যাইতো, মায়ামিতে যাইতো, নিউ ইয়র্ক সিটিতে যাইতো, ওয়াশিংটন ডিসিতে যাইতো, তারপরে আপনার বড় বড় এই লস অ্যাঞ্জেলেসে, স্যাক্রামেন্টোতে, তো এইসব বড় বড় আপনার সান ফ্রান্সিসকো, ক্যানসাস সিটি, সেন্ট লুইস, তারপরে এই বড় যেই সিটিগুলি আছে, মানে আমেরিকার বেশিরভাগ মানুষই তো সিটিতে বাস করে, যেমন নিউ ইয়র্ক শহরে পুরা স্টেটের 3 ভাগের 2 ভাগ মানুষ নিউ ইয়র্ক সিটিতে বাস করে। তাহলে আপনার সারা নিউ ইয়র্ক তো ঘোরার দরকার নেই, আপনি শুধু প্লেন দিয়ে এক সিটি থেকে আরেক সিটি যাইবেন, আপনি ইলেকশন জিতে যাইবেন। রুরাল আমেরিকা উইল বি নেগলেক্টেড। কিন্তু এখন যেহেতু আপনাকে ওই ভোটগুলি করতে হবে, আনতে হবে ইলেকটোরাল ভোটগুলি, সুতরাং আপনাকে এখন সব জায়গায় যেতে হবে। একটা ভোটেরও দাম আছে, তাই না? জর্জ বুশ 272 ভোটে পাশ করছে, তাই না? অথচ এই আলগোরের যে স্টেট ছিল টেনেসি, সেই টেনেসিতে যদি আলগোর পাশ করে, তাহলে তো আলগোর প্রেসিডেন্ট হয়। আলগোর তো তার নিজের স্টেটে পাশ করে নাই, বিকজ ওই এলাকাটা রুরাল এলাকা, তারা আলগোরে লাইক করে নাই। এখন যদি আলগোর যদি তার স্টেটটা ধরে নিয়ে আসতো পারতো, আলগোর ধরে নিচ্ছে যে সে তো তার স্টেটে জিতবেই, সে ফেল করছে এবং প্রেসিডেন্সিটা চলে গেছে, সে জিততে পারে নাই। এবং এরপরে সে বলছে যে আমি অনেক ভুল করছি, আমার অনেক আই হ্যাভ টু ম্যান্ড ফ্যান্সেস, যে মানুষের সাথে আমার সম্পর্ক, আমার রুটের সাথে, আমার মূলের সাথে আমার সম্পর্কটাকে রিপেয়ার করতে হবে। তো ওই রকমই এইখানে হচ্ছে রুট হয়েছে রুরাল আমেরিকা। আপনার রুরাল আমেরিকাতে ছোটোখাটো 1-2টা ভোট আপনাকে আনতেই হবে। আপনি দেখবেন যে আইওয়াতে সবাই যাচ্ছে, বিকজ দে ওয়ান্ট টু ক্যাপচার দ্যাট 4 ইলেকটোরাল ভোট। সবাই নিউ হ্যাম্পশায়ারে যাচ্ছে, তারা ওইখানকার 4টা ভোট চাচ্ছে।
মানে এই জিনিসগুলি আপনাকে টার্গেট করতে হবে কোন 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 জায়গায় যাবেন শুধুমাত্র কারণ ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে আসতেছে না, ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে না, ক্যালিফোর্নিয়া, বিকজ সে জানে যে ওই স্টেটগুলির ডেমোক্র্যাটরা ভোট দেবে। সুতরাং সে তার স্ট্র্যাটেজিক স্টেটগুলি যেখানে ডেমোক্র্যাট রিপাবলিকান প্রায় সমান সমান ওই স্টেটগুলিতে সে যাচ্ছে ভোটগুলি নেওয়ার জন্য। আবার একই অবস্থায় জো বাইডেন ওই স্টেটগুলিতেই করতেছে, যেগুলি হিলারিকে ভোট দিছে সেগুলি তো সে পাবেই, বাকি স্টেটগুলি সে যাতে তার দখলে আনতে পারে সেই জন্য সে চেষ্টা করতেছে। মানে ইট ইজ এ ফ্যাসিনেটিং একটা সিস্টেম। আপনারা যদি এই ম্যাপগুলি পড়ে দেখেন, ম্যাপগুলি চেক করে দেখেন একটা একটা করে, দেখবেন যে এইটা ছাড়া আমেরিকাকে ঐক্যবদ্ধ রাখা যাবে না, আমেরিকা থাকবে না। কারণ এই কালচারাল ডিফারেন্সেস, এক ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট এর মধ্যে ব্যাপক ভ্যাস্ট ল্যান্ড, কয়েক হাজার মাইল, এবং এই প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা স্টেটেরই একটা ইউনিক আইডেন্টিটি আছে। আপনাকে সেই মানুষগুলির কাছে যেতে হবে, মানুষগুলিরকে জিততে হবে, তা না হলে আপনি ইলেকশনে জিততে পারবেন না। দিস ইজ হাউ হোয়াই দিস ইলেকট্রাল সিস্টেম ইজ সো ক্রুশাল, সো ইম্পর্টেন্ট। তো তো যাই হোক, এই আমাদের প্রেজেন্টেশন এইখানেই শেষ। আশা করি আপনারা ভোট দেবেন, আপনারা এই সিটিজেনশিপ যেই রাইটস আছে আপনারা সেটা প্রয়োগ করবেন, কারণ এই এভরি ভোটস কাউন্ট, সেটা যেখানেই হোক, অর্থাৎ নিউ ইয়র্কে করবে। কিন্তু তারপরও এই আপনারা যে নিউ ইয়র্কে হয়তো রিপাবলিকানরা বলবে যে আমাদের ভোট দেওয়া তো কোনো লাভ নাই, সব ভোটই তো সে পাইবে, কারণ আপনাকে এই যে একটা স্টেট জিতবে সেই স্টেটের সবগুলি ইলেকটোরাল ভোটই ওই ক্যান্ডিডেটের কাছে চলে যাবে। শুধুমাত্র এই দুই একটা জায়গা ছাড়া, যেমন মেইনে এবং নেব্রাস্কাতে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অনুযায়ী, কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে যা জিতবে সেই ভোটটা তার কাছে যাবে। এইরকম একটা দুইটা ব্যতিক্রম ছাড়া একটা স্টেটের সব ভোটই একজনের দখলে চলে যায়। তো নিউ ইয়র্কের রিপাবলিকানরা বলবে আমরা তো ভোট দেওয়া লাভ কি, এখানে তো আমাদের ক্যান্ডিডেট জিতবে না। তো ওই যে আপনারা যারা এই পপুলার ভোটে বিশ্বাস করেন যে না সে কম ভোট পাইয়া পাস করছে বা বেশি ভোট পাইছে, তো তাদের জন্য এটা একটা আর কি বলে কনসোলেশন, যা ওকে আমরা পাস করছি, কেউ বলতে পারবে না যে আমরা কম ভোট পাইছি। সো মোস্ট অফ দি টাইম ইলেকটোরাল ভোট এবং পপুলার ভোট ম্যাচ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা ম্যাচ করে না। তবে এইটার জন্য একটা পলিটিক্যাল যেই ব্রেইন দরকার, মানে জর্জ বুশের যেমন কার্ল রোভ ছিল, মানে আর্কিটেক্ট, মানে আপনাকে এই ইলেকটোরাল কলেজটা খুব ভালোভাবে জানতে হবে। যদি আপনি ইলেকশন নিয়ে নাড়াচাড়া করেন, ইলেকশনের কোনো ক্যাম্পেইনের ম্যানেজার হন বা স্ট্র্যাটেজিস্ট হন, আপনাকে বুঝতে হবে যে কোন কোন স্টেটগুলি আপনার লক আপ আছে আর কোন কোন স্টেটগুলি আপনি এই ফাইট করতে চান, এবং সেইগুলি টার্গেট করে আপনার হিসাব অলরেডি হয়ে গেছে। আপনার ক্যাম্পেইন, দুবয় ক্যাম্পেইন হিসাব করে ফেলছে যে কে কোন জায়গায় জিতবে এবং কে কোন জায়গায় হারবে। সুতরাং ওই জায়গাটুকুতেই ওই টার্গেটেড স্টেটগুলি এখন তাদের খেলার জায়গা, যে ওইখান থেকে যে একজন আরেকজনের কাছ থেকে ছিনিয়ে আনতে পারলেই সেই প্রেসিডেন্ট। সো গুড লাক টু বোথ ক্যান্ডিডেটস, বাট দিস ইলেকশন 2020 ইজ এ ইলেকশন বিটুইন এ ডাম অ্যান্ড এ ডাম্বার। ওকে, এখন কে যে ডাম, ডোনাল্ড ট্রাম্প ডাম বা জো বাইডেন ডাম্বার, নাকি জো বাইডেন ডাম ডোনাল্ড ট্রাম্প ডাম্বার, আই ডোন্ট নো। দিস ইজ এ মুভি, আপনারা এটা ওয়াচ করতে পারেন, ইটস এ ভেরি ফানি মুভি, ডাম অ্যান্ড ডাম্বার। ওকে, DUMB অ্যান্ড DUMBER, আপনারা যদি দেখেন তাহলে আপনারা খুব এনজয় করবেন মুভিটা। তো আমি বলবো যে এই ইলেকশনটা হয়েছে ওই রকম মুভি ওয়াচ করার মতো, যে এ ফাইট বিটুইন ডাম অ্যান্ড ডাম্বার। আমাদের কোনো চয়েস নাই, একজনই চয়েস। সো মেক ইউর বেস্ট কেস, হ্যাঁ, দি লেসার অফ দি এভিলস মে উইন, তাই তো? তো ভালো থাকবেন, এনজয়, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড subscribe my channel. Thank you.